আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় শিক্ষাঙ্গনে বারবার কেন অসন্তোষ। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমাদের আজকের বিষয় শিক্ষাঙ্গনে বারবার কেন অসন্তোষ। এ বিষয়ে আমি একাধিক বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা দেখতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুয়েট পরিস্থিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, একাধিক বিশ্ববিদ্যালয়ে এক এক রকমের ঘটনা আছে। আমরা যদি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখি যে আমরা গত মঙ্গলবার রাতে একজন শিক্ষার্থী শাহরিয়ার আলম শামর নিহত হওয়ার পরে আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন ছিল, শিক্ষার্থীরা ধর্মঘট পালন করেছেন, ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন। এর সঙ্গে ছাত্রদলও কর্মসূচি দিয়েছেন, তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং মার্চ ফর জাস্টিস নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজকে। আপনি তো একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন এবং তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় আর এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কী পার্থক্য দেখেন? বিশেষ করে নিরাপদ কেন পরিস্থিতি দিন দিন বদলে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং ২১ দর্শক শ্রোতা। আসলে বিশ্ববিদ্যালয়গুলি হলো উচ্চশিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি। আপনি দেখেন এখান থেকে আগামী দিনে মানসম্পন্ন নাগরিক বের হবে যারা জাতিকে নেতৃত্ব দেবে। এবং এটা যদি একটা বিশ্ববিদ্যালয় আপনি শুধু একাডেমিক বিষয় না, একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে আপনার শিক্ষার ক্ষেত্রে যে যেমন মানুষ হবে তেমন ক্রীড়া সংস্কৃতি মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে আগামী জাতিকে নেতৃত্ব দেবে, যার জন্য সেখানে সে শিক্ষা উপযোগী পরিবেশটা কিন্তু প্রয়োজন। কিন্তু আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে শিক্ষাঙ্গনের প্রতি আজকে যারা সরকার বা শাসক গোষ্ঠী তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে আমরা মনে করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আপনি বলেন স্টুডেন্ট ছিলাম, আমরা একসময় ছাত্র নেতৃত্ব দিয়েছি। আমরা যে কোনো সংকট বিশ্ববিদ্যালয় যখন তৈরি হতো, আমাদের সময় তখন একসময় ডাকসু ছিল, মানে ছাত্রদের প্রতিনিধি, পরে ডাকসু নির্বাচন আর হচ্ছিল না। পরে বিকল্প ডাকসু হিসাবে সাধারণ ছাত্র পরিষদ নামে পরিবেশ পরিষদ একটা প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছিল। সকল প্রতিষ্ঠানের মানে ছাত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয়ের হলগুলির প্রভোস্ট, প্রক্টর, উপাচার্য এরা সদস্য ছিল এবং প্রতি সপ্তাহে বা মাসে আমরা বৈঠক করে কোথায় কী সমস্যা আছে এটা আমরা নির্ধারণ করতাম এবং সেই ব্যাপারে সবাই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আমার স্পষ্ট মনে আছে যে শুধু বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে এই অবস্থাগুলি আছে, যেমন বাংলা একাডেমি মেলা, আমরা তখন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতাম। ২১শে বই মেলা, আমরা বিশ্ববিদ্যালয় এই বৈশাখী মেলা, যে কোনো প্রোগ্রামে কিন্তু তখন ছাত্র শিক্ষক মিলে একটা সম্মিলিতভাবে আমরা একটা নিরাপত্তার দায়িত্ব পালন করতাম। এখন বর্তমানে যে সেশনগুলো আমরা তো এখন আর স্টুডেন্ট না, যে খবরগুলি পাই, সেই যে ছাত্র শিক্ষকদের মধ্যে যে একটা সম্পর্ক, সেই ক্ষেত্রে এখন চরম একটা শীতলতা ভাব আমরা এখানে লক্ষ্য করি, সেই সম্পর্কটা নাই। আর ছাত্ররা এখন যার যার মতো তার নেতৃত্ব দিচ্ছে। যে আগে যে আপনার পরিবেশ পরিষদ বা ডাকসুর মতো যে একটা কম্বাইন্ড একটা লিডারশিপ ছিল, সেই জিনিসটা নাই। আমরা যেটা লক্ষ্য, এই যে সাম্য হত্যাকাণ্ড, আজকে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আপনি কোথায় নিরাপত্তা থাকবে? আমাদের সময় আপনি দেখবেন একটা সময় ছিল, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করতাম, সাধারণ মানুষরা যখন বিপদে পড়তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতো ছাত্র নেতাদের কাছে যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমরা শুধু বিশ্ববিদ্যালয় না, আমার স্পষ্ট মনে আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গার বহু সংকট আমরা সমাধান করতাম। অর্থাৎ মানুষের একটা আস্থার জায়গা ছিল বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্র নেতৃত্ব। এখন সেই জায়গাটা কিন্তু অনিরাপদে পরিণত হয়ে গেছে। এই আপনি দেখেন, আমরা যেটা দেখলাম পত্রপত্রিকার মধ্যে, এই যে সাম্য হত্যাকাণ্ড, যে বাইরের লোক গিয়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহিরাগতরা প্রহার করছে, অথচ সেখানে বিশ্ববিদ্যালয়ের সেই ধরনের নিরাপত্তা নাই, সেই ধরনের সিকিউরিটি নাই, অথবা প্রশাসন সেভাবে মানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তারপর আমরা দেখেন এই যে ছাত্ররা, একটা ঘটনা ঘটলে সব যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তা তো আমরা মনে করি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কার্যকরী ব্যবস্থাটা কি নিচ্ছে এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন আমরা গতকালকে দেখেছিলাম যে ছাত্র এবং উপাচার্যর সাথে যে একটা কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এটা আমরা কোনোভাবে কাম্য না। কারণ শিক্ষকরা অভিভাবক, তারা ছাত্রদের বিপদে ছাত্রদের পাশে দাঁড়াবে, ছাত্ররা তাদেরকে শ্রদ্ধা করে সেই সংকট সমাধান করবেন। কিন্তু এই সকল ক্ষেত্রে আমার মনে হয় কমিউনিকেশনে বিরাট একটা গ্যাপ আছে। এইসব জায়গাগুলি আমাদের রিপেয়ার করতে হবে, না হয় কিন্তু সংকটগুলি বাড়বে।
তারপর আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বললেন যে সে প্রসঙ্গে পরে আসতে চাই। আমি তার আগে একটু বলতে চাই যে গত ডিসেম্বরে একটি সিদ্ধান্ত হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছিল। সেই সিদ্ধান্তটি কিন্তু আমরা বাস্তবায়ন হতে দেখিনি। না, এটা আমরা কিছুদিন ক্যাম্পাসে দেখেছিলাম, পরবর্তী সময় এটা কিন্তু আর আমরা দেখিনি। আর সুতরাং এইটা, আর এখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু আপনার বহু সমস্যাও আছে। এখানে আপনি দেখবেন শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে, আপনার শাহবাগ বলেন, আপনি পলাশী রাস্তাটা তো অ্যাবসলিউটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে, সেমলের সামনে দিয়ে, শহীদ মিনারের সামনে দিয়ে বেরিয়ে গেছে। তো সুতরাং এখানে সমস্যা আছে। তো বিশ্ববিদ্যালয় এখন যদি নিরাপত্তার ক্ষেত্রে যদি একটু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে, এই সকল অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব বলে আমি মনে করি। জি, আমি মিরাজের কাছে আসতে চাই। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি আসলে কিভাবে দেখেন যে অনিরাপদ হয়ে উঠছে কেন? বা আমরা দেখলাম যে গত 9 মাসে 2 জনকে হত্যার ঘটনা আমরা দেখেছি, এটি কেন? প্রথমত দেখেন, আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আমার ছোট ভাই সাম্য, তাকে খুব অনাকাঙ্ক্ষিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, একটা রাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে, ইউনিভার্সিটি থাকে, ইউনিভার্সিটির কোর ভ্যালু বা গোলটা হচ্ছে কি? একটা ইউনিভার্সিটির গোল হচ্ছে আপনি প্রথমে আপনি নলেজ ক্রিয়েট করবেন, জ্ঞান তৈরি করবেন, তারপর হচ্ছে আপনি সেই নলেজটা ডিসিমিনেট করবেন বা বিতরণ করে দিবেন শিক্ষার্থীদের মাঝে। এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটা মানে কোর, যদি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেন। এটি ছাড়া বিশ্ববিদ্যালয়ের আরেকটা লক্ষ্য আছে, সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে তার রাষ্ট্রের যে গভর্নমেন্ট থাকে, তার রাষ্ট্রের যে পলিসি থাকে, সেই পলিসিকে বিশ্ববিদ্যালয় সে ক্রিটিক করবে, সে বিভিন্ন পলিসি সাজেশন রাষ্ট্রকে দিবে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে। আমরা দেখেছি বিগত 15 বছর ধরে বা এই বাংলাদেশ রাষ্ট্র গঠন হওয়ার পরে বিশ্ববিদ্যালয় এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। কোন কাজটা? প্রথমত হচ্ছে দেখেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে যে ছাত্র সংসদগুলো আপনি দেখবেন যে দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। ছাত্র সংসদ না থাকার কারণে এখানে যোগ্য নেতৃত্ব উঠে আসেনি। দ্বিতীয়ত, ছাত্রদের এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্যাগুলো, যেই সমস্যাগুলো আপনি রেইজ করবেন, প্রশাসনের সাথে ডিল করে সমাধান করবেন, সেটি হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এখানে পেশিভিত্তিক রাজনীতির একটা মাঠ তৈরি করা হয়েছে, যে দলীয় লেজুরবৃত্তি রাজনীতি। তারপর আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয় তো আসলে জ্ঞান তৈরি করা এবং বিতরণ করা এবং রাষ্ট্রের ক্রিটিক করা ছাড়া বিশ্ববিদ্যালয়ের কিন্তু অন্য খুব বেশি কাজ নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে শিক্ষক রাজনীতিতে জড়িত হয়েছে এবং শিক্ষক নিয়োগে সেখানে ব্যাপক আকারে দুর্নীতির খবর আপনি জানবেন। তারপর হচ্ছে দেখেন, এই যে বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষার্থীদের যে আবাসন সংকট থেকে শুরু করে সব কিছু মিলে গত 15 বছর বলি বা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পরে বলি, এই বিশ্ববিদ্যালয়ের যে কাঠামোগত যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আসলে গুণগত তেমন পরিবর্তন আসেনি। এটারই একটা বর্তমানে আমরা একটা বাহ্যিক রূপ বা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এক এক বিশ্ববিদ্যালয়ের সিনারিওটা এখন এক এক রকম। বরিশালে আন্দোলন হচ্ছে, কুয়েটে আন্দোলন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলো। তো এই জায়গা থেকে আমার কাছে সার্বিক যে দৃষ্টিকোণটা মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারাও কিন্তু এই সমস্যাগুলো আসলে অ্যাড্রেস করছে না। আপনি দেখেন যে সব সংস্কার কমিশন গঠিত হয়েছে, শিক্ষা নিয়ে একটা সংস্কার কমিশন গঠিত হলেও সেটা নানা বিতর্কের মুখে পড়ে সেই সংস্কার কমিশন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, পরবর্তীতে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ এই সরকারেরও শিক্ষা রিলেটেড কিন্তু খুব বেশি মনোযোগ নেই। কিন্তু কেন? আমরা একটু পেছনের দিকে যেতে চাই যে গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে আমরা শিক্ষার্থীদেরকেই সামনে দেখেছি, এবং সামনে বলবো না, আমি পুরোটাই তাদের আন্দোলন ছিল। কিন্তু সেখানে আজ 9 মাস পরে এসে বা সেই মানে তাদেরকে আবার রাস্তায় দাবি আদায়ের জন্য নামতে হচ্ছে, এটি কেন? কিভাবে দেখেন আপনি এটি? আসলে এই যে দাবি আদায়ের যে ব্যাপারটি দেখেন, যে ঢাকা ইউনিভার্সিটিতে যেটি ঘটছে, যেটি আমাদের ছোট ভাই সাম্য যে মারা গিয়েছে, সেটি ক্ষেত্রে দেখেন বর্তমানে যে আন্দোলনটি হচ্ছে, এটি বর্তমানে ছাত্রদল এটাকে নেতৃত্ব দিচ্ছে বলা চলে। তাদের দাবি হচ্ছে তার বিসিকে পদত্যাগ করতে হবে। এটির সঙ্গে আরেকটি আছে, একটি ব্যানার আছে, সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী ব্যানার আছে। তো এই জায়গাটিকে আমরা যেভাবে বলছি যে এই যে সাম্য হত্যাকাণ্ডে, এটা কিন্তু আসলে আপনি যেখানে তাকে মারা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, এটি একদিকে যেমন সিটি কর্পোরেশনের অধীনে, আরেকদিকে এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, পাশাপাশি এটি একটি ঐতিহাসিক জায়গা হিসেবে এটি মুক্তিযুদ্ধ সংস্কৃতির মন্ত্রণালয়ের অধীনে, এবং অর্থাৎ এর পাশেই কিন্তু শাহবাগ থানা রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে ওই যে সোহরাওয়ার্দী যে উদ্যানটি রয়েছে, সেটির সার্বিক নিরাপত্তা দেয় এবং সেটিকে রমনা পার্কের মতো আধুনিকায়ন করা, সেটি কিন্তু করেনি। এখন এটি সিটি কর্পোরেশনের অধীনে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে, বিসি আছে, তাকে আমি দায় মুক্তি দিব কিনা, তাকেও আমি দায় মুক্তি দিতে রাজি না। কারণ এই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যেহেতু এটি একটি উদ্যান, এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই উদ্যানের মাঝখান দিয়ে হেঁটে তারা টিউশনি করাতে যায়, যেহেতু বিশ্ববিদ্যালয়ের পাশে এটির অবস্থান, এখানে শিক্ষার্থীরাও মাঝে মাঝে ঘুরতে যায়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত ছিল এই নতুন করে তারা যখন আসে, তখন সরকারের সাথে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বসে এই যে সোহরাওয়ার্দী যে উদ্যান আছে, সে উদ্যানের নিরাপত্তা
নিরাপত্তাটি আসলে নিশ্চিত করার জন্য একটি জোর দেওয়া কিংবা প্রেশার দেওয়া। বিশ্ববিদ্যালয় থেকে সেই উদ্যোগটি আমরা দেখি নাই। কিন্তু এটি নিয়ে যখন আপনি শুধুমাত্র সার্বিক দিক বিবেচনা না করে আপনি যখন শুধু বিসির পদত্যাগের দাবি আপনি উত্থাপন করছেন, তখন এখানে অনেক কিছু আড়াল করা হচ্ছে। আড়াল করা হচ্ছে বলতে এই যে রাষ্ট্রীয় যে দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব, এই যে শাহবাগ থানা থাকা সত্ত্বেও আপনি ওপেনলি যে শহরে উদ্যানে যে এই যে আপনি দেখবেন যে সেখানে মাদক সেবন হচ্ছে, মাদক ব্যবসা হচ্ছে, আপনি কি কিন্তু বিসির পদত্যাগ দাবি করলে আপনার ওই বিষয়টি কিন্তু আড়াল হয়ে যাচ্ছে। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে এই সরকার পতনের পরে সেখানে অবৈধ কিছু স্থাপনা গড়ে উঠেছে, সেখানে কিছু দোকান গড়ে উঠেছে, আপনি সেটিকে আড়াল করে দিচ্ছেন যখন আপনি শুধুমাত্র বিসির পদত্যাগ দাবি করছেন। আপনি যখন বিসির পদত্যাগ দাবি করছেন তখন ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনাগুলোতে সেখানে চাঁদাবাজি হচ্ছে সেগুলোকে আড়াল করে যাচ্ছেন। যে কারণে আমরা বলছি যে শুধু একপাক্ষিকভাবে বিসিকে দায়ী না করে আপনার রাষ্ট্রের ওভারঅল যে সিনারিও, আসলে এই চাঁদাবাজি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরাও শুনেছি যে এটির সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সময় জড়িত, যে যখন সুবিধা হয়েছে সেই তখনই চাঁদাবাজি বা মাদকের সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চাঁদাবাজি যেহেতু ছাত্র সংগঠনের সাথে জড়িয়ে গেছে এমন তথ্য যেহেতু আপনি বলেছেন, আমার কাছে মনে হয়েছে এটি আসলে প্রপার ইনভেস্টিগেশন করা উচিত। এবং যে চাঁদাবাজি করে সে আসলে সে কোনো দলের হতে পারে না, সে চাঁদাবাজ মানে সে চাঁদাবাজ, সে ক্রিমিনাল অফেন্স। তো এই ক্ষেত্রে তাকে অপরাধী হিসেবে দেখতে হবে। সে আসলে সে বাকছাসের হয়ে সে চাঁদাবাজি করছে নাকি সে হচ্ছে ছাত্র দলের হয়ে চাঁদাবাজি করছে না অন্য সংগঠন হয়ে চাঁদাবাজি করছে, এটি বিষয় না। বিষয় হচ্ছে এটিকে যেহেতু একটি অপরাধ হিসেবে দেখতে হবে। একজন অপরাধী কোনো দলের হতে পারে না বলে আমি বিশ্বাস করি। জি, মোশাররফ ভাই আপনি এই বিষয়ে কি বলবেন? সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যে ঘটনাটি আছে, আজকে উচ্ছেদ করা হয়েছে বেশ কিছু অবৈধ। এটা আসলে সোহরাওয়ার্দী, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর ব্যক্তিগতভাবে আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করি। এবং সোহরাওয়ার্দী উদ্যানে আসলে যে ধরনের পরিবেশ থাকা দরকার সেই ধরনের পরিবেশ, ওখানে একটা চরম একটা অবহেলিত একটি জায়গা বলে আমরা চিহ্নিত করি। আপনি দেখবেন যে আপনি যদি বিকালবেলা বা সকালে যান, যে সোহরাওয়ার্দীর যে গেটটা টিএসসির অপোজিটে, সেখানে দেখবেন মনে হয় যে একটা জনসভার মতো হচ্ছে। সন্ধ্যার পরে তো যাওয়াই যায় না, ভয় পান সাধারণ মানুষ, কারণ ওখানে দোকান থেকে খাওয়ার দোকান, অন্য দোকান থেকে এমন একটা, এখন ওই জায়গাটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো পরিণত হয়েছে। এবং আপনি যদি কোনো কারণে যানবাহন নিয়ে ওই রাস্তা ক্রস করতে যান, সে মিনিমাম 2-4-10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। এই নিয়ে এগে কর্তৃপক্ষ আগেই কিন্তু এটার দৃষ্টি দেওয়া উচিত ছিল এখানে কি হয়। আর যে কথাটি মিরাজ বলেছে, হ্যাঁ এখানে একটা কথিত একটা অভিযোগ আছে যে এখানে একটা মাদকের আড্ডা এখানে হয়। সুতরাং মাদকের আড্ডা যেখানে হয় সেখানে সমাজের নানা অপরাধপ্রবণ লোক যারা তারা ওখানে এসে জড়ো হবে, এটাই স্বাভাবিক। এবং সেখান থেকে আরও দুর্ঘটনা ঘটবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় সেই ধরনের ঘটনাটা এই সাম্য হত্যাকাণ্ড ঘটেছে। কারণ বহিরাগতরা এসেছে, কে স্টুডেন্ট না, এটা আইডেন্টিফাই করার মতো সেই জ্ঞান তাদের আছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আজকে আমরা শুনেছি বা পত্রপত্রিকা দেখেছি যে সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া হচ্ছে। এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে একটা মজার ঘটনা কি, আপনি দেখবেন যে কোনো ঘটনা হলে তাৎক্ষণিক কিছু অ্যাকশন নেয়, কয়েকদিন পর সেটা মিলিয়ে যায়, ভুলে যায় যে এখানে কোনো কিছু ঘটনা ঘটে আমরা জানতে পারি না। আমি একটু মিরাজের সাথে একটু দ্বিমত করি। আসলে যে কোনো প্রতিষ্ঠানে আপনি কে দায়ী না দেয় সেটা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। কিন্তু স্টার্টিং আমরা যখন ছাত্র ছিলাম, যিনি ওই অভিভাবক থাকেন, যিনি কর্তা থাকে, শাসক থাকে, তার উপরেই কিন্তু সবাই দাবি দেওয়াটা উত্থাপন করে। সুতরাং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচিত যে সুস্থ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনা দ্রুত বের করা, যে কে সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িত বা কারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে বহিরাগতদেরকে এদেরকে এই যে টিএসসি কেন্দ্রিক যে আনাগোনা, এটা বন্ধ করতে হবে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে আমার মনে হয় সরকার আজকে দেখলাম একটা সিদ্ধান্ত নিয়েছে যে 8টার পর বন্ধ করা, যেটা কিন্তু আপনি রমনা উদ্যানে আছে। আর রমনা উদ্যানে কিন্তু আলাদা একটা ব্যবস্থাপনাও আছে, মানে পিডব্লিউডির গণপূর্তর কাছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান মনে হয় যে টিমেটের মনে কোনো তত্ত্বাবধান নেই। আবার আপনার দক্ষিণ দিকে যদি দেখেন বাংলা, ওখানে আবার মেট্রো রেলের কাজ চলে, ওখানে আলাদা একটা অবস্থান ওখানে আছে। সামগ্রিকভাবে আমার মনে পরিকল্পনা করে এই একটা ব্যবস্থা নিয়ে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যাতে একটা উচ্চশিক্ষার পদবি, এর যে পরিবেশটা দরকার সেটা প্রশাসনের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে এটা নির্ধারণ করা উচিত বলে আমার মনে। আর আপনি যদি শুধু সরকারের উপর চাপান তাহলে হবে না, কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বিরাট একটা অংশের ওখানে যাতায়াত আছে টিএসসি কেন্দ্রিক। সুতরাং এটা যৌথভাবে এটার আইন শৃঙ্খলা বলেন, এটার পরিবেশ বলেন, সেটার যদি নির্ধারণ না করতে পারেন তাহলে আমার মনে এটার সুফল পাওয়া যাবে, মানে ঘটতেই থাকবে একের পর এক অপরাধের ঘটনা। আমরা এবার একটু জগন্নাথের দিকে দৃষ্টি দিতে চাই, মিরাজের কাছে আসতে চাই। যে আজকে শাটডাউন ঘোষণা করা হয়েছে এবং তাদের 3 দফা দাবি ছিল, গত 2 দিন ধরেই তারা রাজপথে আন্দোলন করছে। আপনি কিভাবে দেখেন তাদের দাবিটাকে? কি যৌক্তিক মনে করেন? নিশ্চয়ই। প্রথমত হচ্ছে আমি এখানে আমার 3টা অবস্থান একটু স্পষ্ট করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা যেই 3 দফা দাবিতে
আন্দোলনটি করছে তাদের এই আন্দোলন শতভাগ যৌক্তিক। দ্বিতীয়ত হচ্ছে তারা এই যৌক্তিক দাবি নিয়ে তারা যখন মার্চ টু যমুনা করে তখন আমি দেখেছি সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষক শিক্ষার্থীদেরকে পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে, এটি আমি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের সিনারিকে আমি খুব বেশি ক্রিটিক করি, আমি সমালোচনা করি। তৃতীয়ত হচ্ছে সেখানে এই শিক্ষার্থীদের দাবি দেওয়া শোনার জন্য একজন উপদেষ্টা, তিনি ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন, তিনি সেখানে গিয়েছেন। তাকে যাওয়ার পর সেখানে আমরা দেখেছি তার উপর বোতল নিক্ষেপ করা হয়েছে। এই ব্যাপারটি আসলে অনাকাঙ্ক্ষিত, একজন গণ অভ্যুত্থানের নিন্দনীয়। তো এই জায়গা থেকে আমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনি ওভারঅল সিনারিটা দেখেন, বিগত সময়ে তাদের সরকার থেকে, বিগত যে ফেসিবাদী সরকার ছিল সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাটা, সেটা কিন্তু আসলে আবাসন কেন্দ্রিক সমস্যাটা বেশি। শিক্ষার্থী আছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু শিক্ষার্থীদের কোনো হল নেই, আবাসন ব্যবস্থা নেই। এই জায়গা থেকে পূর্ববর্তী সরকারও তারা জমি বরাদ্দ দিয়েছে, কিন্তু আমরা দেখেছি সেই জমি সেই পুরান ঢাকারই কোনো একজন নেতার তার আত্মীয় স্বজনরা সেই জমি দখল করে নিয়েছে। একজন কাউন্সিলর সেখানে সেই বিশ্ববিদ্যালয়ের জমিতে সে নিজে দোকানপাট গড়ে তুলেছে। অর্থাৎ এই ধরনের সরকার থেকে বারবার এগুলো ইগনোরেন্স করা হচ্ছে। তারপর গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকার যখন আসে তখন কিন্তু তারা নতুন করে আবার আন্দোলনে নামে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব যে ক্যাম্পাস, আমাদের যে আবাসন ব্যবস্থা সেটি করতে হবে। তখন আমরা দেখেছি এই প্রশাসন অর্থাৎ এই বর্তমান যে সরকার, এই সরকারও সেটিতে আসলে গড়িমসি করছে। তাদের যে যৌক্তিক দাবি সেটি মেনে নিতে তারা কেন বিলম্বিত করছে, আমি সরকারের খুবই সমালোচনা করছি এই ইস্যুতে। এবং দ্বিতীয়ত দেখেন তাদের দাবি কিন্তু, দ্বিতীয় যে দাবিটা ছিল, দাবিটা হচ্ছে তাদের এই ইউনিভার্সিটির আবাসন সংকট যতদিন না বাজেট কাটছাট না করে, বাজেটটা যাতে কাটছাট করা না হয়, তারপর হচ্ছে আবাসন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত 70% স্টুডেন্টকে, মানে তাদের মূল্যায়নের ভিত্তিতে 70% স্টুডেন্টের জন্য আপনার আবাসন বৃত্তি দেওয়ার জন্য। এই ক্ষেত্রে আমি যেটি বিশ্বাস করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো নিয়ে তারা নেমেছে, এটি এই সরকারের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা। জি, মোশাররফ ভাইয়ের কাছে আসতেছে, পুলিশের যে অ্যাকশন আমরা দেখেছি শিক্ষার্থী বা শিক্ষকদের উপরে, সেটিকে আপনি কিভাবে দেখেন? না, এটাকে আমি কোনোভাবে সমর্থন করি না। এটা কারণ আপনি এটা এই যে অভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক সরকার, আমরা মনে করি এটা জনগণের পুলিশ, এবং পুলিশ আগে যে ভূমিকা পালন করেছে যার কারণে আপনি দেখবেন পুলিশের অবস্থাটা বাংলাদেশ এখন কি হয়েছে। তো আমরা মনে করেছিলাম যে পুলিশ অতীত থেকে শিক্ষা নিয়ে কিন্তু আরও বেশি জনবান্ধব পুলিশ হবে, কিন্তু সেটা হয়নি। এক, আর এখানে আপনি আরেকটা জিনিস দেখেন, এখানে মিরাজ আছেন, এই আন্দোলনটা হয়েছিল কিন্তু একটা বৈষম্যের বিরুদ্ধে, মূল আন্দোলনের স্পিরিটটা। পরে তো এটা রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিবর্তন আন্দোলনে পরিণত হয়েছে। আপনি দেখবেন যে একই রাজধানীতে আমরা দুইটা সিনারিও দেখতেছি। কেউ যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত যায় সেখানে অভ্যর্থনা জানানো হয়, আর কেউ যদি যেতে চায় সেখানে টিয়ার সেল, লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড মারা হয়। এই দ্বিমুখী নীতি কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। যার কারণে আমার মনে হয়, যদিও যে ঘটনা ঘটেছে ওখানে যে স্টুডেন্টের পক্ষ থেকে একজন উপদেষ্টার উপর, এটা আমরা কোনোভাবে কাম্য, আমরা সমর্থনও করি না, কিন্তু একটা ক্ষোভ তো আছে, এটা তো অস্বীকার করা। কাউকে আপনি অভ্যর্থনা জানাবেন, কাউর উপর লাঠিচার্জ করবেন, এই জায়গাগুলি আমাদের বেরিয়ে আসা উচিত। এই জায়গা যদি আমরা বেরিয়ে না আসি, তাহলে আমরা কিন্তু যে একটা নিরপেক্ষ প্রশাসন, রাষ্ট্র যে একটা আলাদা সত্তা, এইটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো না। এক, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমি জানি, আমি কারণ এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় যেই দিন, আমার সৌভাগ্য হয়েছিল আমি ওখানে উপস্থিত থাকার। যেদিন বেগম খালেদা জিয়া এটা ঘোষণা দিয়েছিলেন যে আজকে জগন্নাথ কলেজ না, এটা আজকে বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা দেখলাম এতদিন পরও একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো রূপান্তরিত করা যায় নাই। আপনি দেখেন, আমরা দেখেছি দীর্ঘদিন কেরানীগঞ্জে জায়গা নেওয়া হয়েছে, কারণ আপনি একটা বিশ্ববিদ্যালয় ওই ছোট্ট জায়গার মধ্যে পরিচালনা কিন্তু খুবই কঠিন। সেখানে আমরা দীর্ঘদিন হওয়ার পর আমরা দেখলাম দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়নি। মাঝে মাঝে ছাত্ররা দেখলাম কিছুদিন আগে আন্দোলন হয়েছিল সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা, কিন্তু আমি তো ওই অঞ্চল দিয়ে আমি আমার এলাকাতে বাড়ির দেশে যাই, কিন্তু আমার কাছে কাজ খুব দ্রুত চলছে এই ধরনের দ্বিতীয় ক্যাম্পাস যেটি কেরানীগঞ্জে যেটা হচ্ছে না। এক, আর আরেকটি ব্যাপার, রাষ্ট্রের চেয়ে কি ব্যক্তি খুব শক্তিশালী? মিরাজ যে কথাটি বলছে যে বিশ্ববিদ্যালয়ের জায়গা কেউ দখল করে রাখবে, এটা কিভাবে সম্ভব? এটা উচ্ছেদ করা আমি তো মনে করি সর্বোচ্চ 24 ঘন্টার ব্যাপার না। যদি কেউ আমার বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি, আমরাও শুনেছি কেউ দখল করে মার্কেট করেছে, কেউ দখলে রেখেছে, কেউ অন্য ব্যবসা বাণিজ্য করছে, এইটা আমার মনে হয় সরকার যদি আন্তরিক হয় উচ্ছেদ করা কোনো ব্যাপার না। আর আরেকটি ব্যাপার আপনি দেখেন যে সরকার সব কিছু যদি মনে করে এই জায়গাটা বিশ্ববিদ্যালয় যদি কোনো ব্যক্তির মালিকানা থেকেও থাকে, তো সেটা তো একবার করে গভর্নমেন্ট নিয়ে যাওয়া সম্ভব।
কারণ রাষ্ট্রের প্রয়োজনে আমরা যে যার ব্যক্তিগত সম্পত্তি, কেউ কিন্তু আপনার ওখানে কিন্তু যে কোনো সম্পত্তি লেখা থাকে রাষ্ট্র প্রয়োজনে যে কোনো সময় এই সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে। তাই সুতরাং আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে ওই জায়গা যদি ব্যক্তি মালিকানা কেউ দাবি করেও থাকে, সেগুলো অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের কাজে লাগানো এটা কোনো বিষয় না। এখন সমস্যা হলো অন্য জায়গায়। আপনি এই যে সংকটগুলি আমরা দেখলাম, এই সংকটগুলির সমাধান করার কিন্তু রাষ্ট্র বা যারা সরকারে থাকে তাদেরকে খুব সদিচ্ছা আছে। আমাদের শিক্ষা খাতে খুব যে বাজেট আমাদের প্রয়োজন, সে বাজেট কি আমাদের দেওয়া হচ্ছে প্রতি বছর? দেওয়া হচ্ছে। আমরা বলেছি, বিশেষ করে আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু এবার বলছি যে আগামীতে যদি বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, আমরা জিডিপির 5% শিক্ষা খাতে দেবো। এখন শিক্ষা খাতে বরাদ্দ হলো অনলি 1.29%। তো এ দিয়ে তো এই সংকট সমাধান করা যাবে না। তা আপনি একটা দক্ষ জনশক্তি চাইবেন, মানসম্পন্ন জনশক্তি চাইবেন, যারা আগামী দিনে রাষ্ট্র নেতৃত্ব দিব, জাতিকে পরিচালনা করবে, অথচ সেক্ষেত্রে আপনি অর্থ বরাদ্দ দেবেন না, এটা তো হতে পারে না। এই যে সাধারণ ছাত্ররা, আপনি জানেন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? সাধারণ শিক্ষার্থী, যাদের আর্থিক সঙ্গতি অত একটা ভালো না। কারণ আমাদের গার্ডিয়ানরা তো একটা, অথচ দেখেন যাদের সঙ্গতি আছে তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মাসে 20, 30, 40, 50,000 টাকা খরচ করে। তো এখানে সরকার অতিরিক্ত বরাদ্দ দিতে অসুবিধাটা কোথায়? কারণ রাষ্ট্রের তো কাজ হলো সব জায়গায় লাভ করা না, কিছু কিছু বিনিয়োগ করা। এটা কিন্তু এটি তো বড় ধরনের লাভজনক। আমি যদি না সব জায়গায়, কারণ গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে অনেক কিন্তু ব্যবসা করে, কিন্তু সব জায়গাতে ব্যবসা জায়গা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু বিনিয়োগ করবে, যে কারণ আগামী দিনে আমার রাষ্ট্রের জন্য, দেশের জন্য আমার দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এই যে মিরাজ একটি কথা বলেছে, দেখেন আমাদের দেশে এখন আপনি এই যে জাতীয় সংসদ, গতবার যেটা শেখ হাসিনা, যেটাকে আমরা পালিয়ে গেছে যে শেখ হাসিনা, যে একটা দলীয় মোড়কে একটা নির্বাচন হয়েছিল, সেখানে 66% ব্যবসায়ী ছিল। অর্থাৎ লিডারশিপ তৈরি করার যে কারখানাগুলি আপনি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশে আপনি দেখেন আগে জাতীয় নেতৃত্ব কারা দিত? যারা এই ডাকসু, ইকসু যারা ছাত্র নেতৃত্ব থেকে বেড়ে উঠতো, তারাই কিন্তু জাতির নেতৃত্ব দিত। আজকে কিন্তু সেই নেতৃত্ব আমরা পাচ্ছি না, যার কারণে রাজনীতির গুণগত মানও কিন্তু পরিবর্তন হচ্ছে না। ধরেন আমরা স্টুডেন্ট পলিটিক্স করেছি, আমি জানি মিরাজ স্টুডেন্ট পলিটিক্স, আমরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাকে বেড়ে উঠতে হচ্ছে, আমাকে সাধারণ ছাত্রদের সাথে কথা বলতে হচ্ছে, তাদের সংকট সমাধান করতে হচ্ছে, জাতির কি প্রবলেম সেই ক্ষেত্রে আমাকে ভূমিকা রাখতে হচ্ছে। সরকার বা রাষ্ট্র যদি কোনো জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড নেয়, সেইটা প্রতিবাদ করার মধ্যে আমার মধ্যে একটা সচেতনতা তৈরি হচ্ছে। আর যে ছেলের যেই নেতৃত্ব এই ধরনের প্র্যাকটিসের মধ্যে থাকে না, তার মধ্যে তো মাথায় এগুলি থাকবে না। সে তখন শুধু বেনিফিট খুঁজবে, যে আমি একটা নেতৃত্ব, আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি বা রাষ্ট্র পরিচালনা করছি, কিভাবে আমি আমার ব্যবসাটা করব। কিন্তু রাষ্ট্র তো সব জায়গায় ব্যবসা করবে না, রাষ্ট্র অনেক জায়গায় বিনিয়োগ করবে, মানসম্পন্ন মানুষ তৈরি করবে, সাধারণ মানুষের যাতে উপকার সেই কাজ করবে। কিন্তু এই সকল ক্ষেত্রে বর্তমানে আমাদের বাংলাদেশে বিরাট একটা সংকট রয়েছে, যার জন্য দেখবেন যে বারবার বলা হচ্ছে যে এই যে স্টুডেন্টদের প্রতিনিধি মানে ছাত্র সংসদ নির্বাচনগুলি চালু করা হচ্ছে না। তো যদি লিডারশিপ আপনি যদি কাউকে কিছু না শিখান, আগামী দিনে আপনার দক্ষ একজন ভালো প্রশাসক আপনি কিভাবে পাবেন? এটি অবশ্যই প্রশ্ন। আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে এই পর্যায়ে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন আপনারা দুজনেই। আমি এবার মিরাজের কাছে আসতে চাই যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের যে অধিকার, সে বিষয়ে আসলে রাজনৈতিক দল হিসেবে আপনারা কি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন? রাজনৈতিক দল হিসেবে তাদের যে দাবি, সে দাবির প্রতি আমরা একাত্মতা পোষণ করছি এবং তাদের যে আন্দোলন, সেটিকে যৌক্তিক বলে আমরা মনে করেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি যেটি আপনাকে আরও স্পষ্ট করে যদি একটু বলি, যে এই যে বাংলাদেশের ইউনিভার্সিটিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি আপনার যে গভর্নমেন্ট, সেটাকে আপনি দীর্ঘায়িত করতে পারবেন অবৈধভাবে, যেটা আওয়ামী লীগ করেছে। বিশ্ববিদ্যালয়ে যখন দলীয়করণ করেছে, শিক্ষক রাজনীতিটা যখন প্রকট হয়, আপনার বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক রাজনীতি থাকে, তখনই কিন্তু আপনার ওই ধরনের পারসেপশন তৈরি হয় যে কুয়েটের যে ভিসিটা আছে সে আসলে আমার দলের কিনা, আপনার জাহাঙ্গীরনগরে যে ভিসিটা আছে সে আসলে আমার দলের নাকি অন্য দলের, চিটাগাংয়ে যে ভিসিটা আছে সে আমার দলের নাকি অন্য দলের, বরিশালের যে ভিসি আছে, বরিশালে কিন্তু ওই নিয়ে আন্দোলনটা হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে বিশ্ববিদ্যালয়কে যতদিন না পর্যন্ত আপনি শিক্ষক রাজনীতি থেকে বের করতে পারবেন, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে এই ধরনের সমস্যা থেকে আমরা উত্তরণ পাবো। দ্বিতীয়ত হচ্ছে, আমি আপনাকে যেটি বলতে চাই যে এই সরকারের অধীনে আপনার প্রায় সরকারের, আমি উপদেষ্টা মাহফুজ আলম, তার একটি পোস্টে আমি গত 1 মাস আগে দেখেছিলাম, সে বলেছে এই সরকার 180টিরও অধিক আন্দোলনকে মোকাবেলা করতে হচ্ছে।
এই যে এত আন্দোলন, এটা দ্বারা প্রমাণিত হয় 180টা আন্দোলন মানেই 180টা গ্রুপ তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। তারা এই যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে আন্দোলনে তারা নেমেছে, তার মানে বিগত বছর ধরে ধরে তারা এখান থেকে বঞ্চিত হয়েছে। এখন এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার যখন আসে, তখন তাদের একটা সুযোগ হয় এই সরকারের কাছে দাবি দেওয়া তুলে ধরার। এক্ষেত্রে এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ কিন্তু এই সকল দাবি দেওয়া বাস্তবায়ন করা না। ইন্টারিম সরকারের এখানে ব্যর্থতার জায়গাটা হচ্ছে এটাতে, সে প্রথমেই এসে সে আসলে তার প্রায়োরিটিস কোনটা, সে কোনটা আগে করবে কোনটা পরে করবে, এই ধরনের সে প্রায়োরিটিস দিক থেকে সে ব্যর্থতা হয়েছে এটি দেখাতে। দ্বিতীয়ত হচ্ছে সে একটা প্রপার রূপরেখা যে দেওয়া দরকার ছিল তার, সেটি দেখাতে ব্যর্থ হয়েছে। সে যদি একটা প্রপার রূপরেখা দেখাতো যে আমি আজ থেকে আগামী 1.5 বছর সরকারে থাকবো, প্রথম 3 মাসে আমি এই কাজটা করব, তারপরে 3 মাসটা আমি এই কাজ করব, তারপরে 3 মাস এই নির্বাচনী প্রসিডিউরের মধ্য দিয়ে গিয়ে নির্বাচন দিয়ে যাব, তার পরবর্তী নির্বাচিত সরকার যিনি আসবে তিনি হচ্ছে আপনাদের এই দাবিগুলো এইভাবে এই পদ্ধতিতে বাস্তবায়ন করবে। এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে এই যে মানুষের প্রত্যাশা যেমন বিশাল, এবং এই সরকারের সামর্থ্যও কিন্তু খুব বেশি না, যেহেতু এটি গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। এই সরকারের মূল প্রায়োরিটিসই ছিল রাষ্ট্রের বিগত 15 বছরদের রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল যে ডিসফাংশনালিটিস, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেগুলোকে কিভাবে ফাংশন করা যায়, নির্বাচন কমিশনকে কিভাবে অধিক শক্তিশালী করা যায়, কিভাবে একটি স্বাধীন পুলিশ কমিশন করা যায়, কিভাবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রের পলিটিক্যাল যে ডিসফাংশনালিটিস আছে সেটা থেকে রাষ্ট্র একটা ফাংশনাল স্টেট হিসেবে রূপান্তর করে একটি নির্বাচনের দিকে চলে যাওয়া। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রের এই সরকার উচিত তার প্রায়োরিটির ভিত্তিতে কাজগুলো করা, এবং এই যে যারা আন্দোলন করছে তাদেরকে একদম সুনির্দিষ্ট রূপরেখা দেখিয়ে দেওয়া যে আমি থাকাকালীন আমার এই কাজগুলো করা সম্ভব, এবং নির্বাচিত সরকার এসে এই কাজগুলো করবে। তাহলেই আসলে এই ধরনের আন্দোলনগুলো থেকে আসলে আমরা মুক্তি পাবো। জি, আপনি অনেকগুলি কথা বললেন যে অনেক প্রায়োরিটিগুলি আছে, তার মধ্যে আমাদের আজকের বিষয় যেটি যে শিক্ষাঙ্গনে অচল অবস্থা বা শিক্ষাঙ্গনে অসন্তোষ বা ছাত্ররা ক্লাসে ফিরছে না, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি। মোশাররফ ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে কি শিক্ষাঙ্গনের দিকে কিন্তু সবার একটা দৃষ্টি আছে? আমরা গত কয়েক মাসেই দেখেছি যে একটা অসন্তোষ চলছে, কিছু হলেই তারা রাস্তায় বেরিয়ে আসছে, আন্দোলন করছে। এই জায়গাটি থেকে উত্তরণের উপায় কি? সরকারের কি উচিত আসলে এই মুহূর্তে, পদক্ষেপটা কি হওয়া উচিত? না, এখানে আপনি দেখেন এখানে দুটো জিনিস যে আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসেই দেখতে চাই, রাস্তায়। অবশ্যই এখানে দুটো জিনিস দেখো, যেটা মিরাজ বলেছে, আসলে দীর্ঘ 15 বছরের যে শিক্ষাঙ্গনগুলির উপর সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে। আপনি দেখবেন একটা দলের শাসনকে টোটাল সাধারণ ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা আপনার ছাত্র রাজনীতির কথা বলেন, সিট পলিটিক্সের কথা বলেন, ওই যে গেস্টরুম কালচারের কথা বলেন, অথবা সামগ্রিক প্রভাব প্রতিপত্তির কথা বলেন, যে এমন একটা অবস্থা ছিল এই সংগঠন না করলে তার চাকরি হবে না, এই সংগঠন না করলে সে ক্লাস করতে পারবে না, এই সংগঠনটা না করলে সে ঠিকভাবে পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ একটা মনোপলি বিজনেসের মতো একটা পরিবেশ তৈরি করেছিলেন বিশ্ববিদ্যালয়গুলিতে। এই অবস্থা থেকে কাটিয়ে ওঠা কিন্তু একটু সময় দরকার। এখানে মিরাজ সত্যি কথা বলেছে যে এই বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্টের সবচেয়ে বড় প্রবলেম একটা জায়গায়, তারা কোনটা তাদের প্রায়োরিটি এটা নির্ধারণ করতে পারছে না। এখন তারা যদি একটা রোড বা আমরা যেমন আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে হয়তো মিরাজ যারা আছেন এরা বারবার বলে বিএনপি অস্থির হয়ে গেছে নির্বাচনের জন্য, আমরা তাই না। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে একটা রোড ম্যাপ দেন আপনি, এটা কর্মসূচি দেন আপনি, আমি এটা করব। কারণ একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট তো পূর্ণাঙ্গ করতে পারবেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি জনগণকে, সাধারণ মানুষকে যদি আপনি এই আশ্বস্ততা করতে পারছেন যে আমার মোটামুটি মেয়াদ এইটা, এই মেয়াদে আমি এটা করে যেতে পারবো। এখন কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা বিশাল। মনে কর আরেকটা যে জিনিসটা এই সরকার একটা বিরাট দুর্বলতা আছে, আপনি সেটা হয়তো খেয়াল করেছেন কিনা, মানে কোনো গোষ্ঠী বলেন অথবা কোনো পেশার গ্রুপ বলেন, একটা পেশার করতে পারলে সরকার মেনে নিচ্ছে, যার জন্য অনেকের মাধ্যমে এই ধরনের একটা প্রত্যাশার জন্ম নিয়েছে, আমি যদি একটু নৈরাজ্য করতে পারি তাহলে আমারটা তো হয়তো মেনে নেবে। এটা কিন্তু একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট একটা পড়েছে। আজকে দেখেন আপনার অনেকে অনেক সংকট তৈরি আছে, ভাই আমি তো একদিনই, আমি তো 9 মাসে সব সংকট সমাধান করতে পারবো না, তারাও বুঝছে। আর দেশের অর্থনৈতিক অবস্থাকে আপনি ভালো করে জানেন যে আজকে আমার ব্যাংকে টাকা নাই, আজকে আমার বিনিয়োগ নাই, আগামী দিনে আমার কি কর্মসংস্থান হবে সেই গ্যারান্টি নাই আমার। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল স্পিরিট ছিল তাদের চাকরি, কর্মসংস্থান। আপনি দেখেন 9 মাসে আমরা কোনো কর্মসংস্থানের দিকেই যেতে পারিনি, যার কারণে বিশেষজ্ঞরা বলে কি আগামী মানে যে অর্থ বছর যেটা আসবে সেটা কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে সংকট হবে। একদিকে কেউ কেউ বলছে এই যে দেখেন বিশ্ব ব্যাংক আপনার ফোরকাস্ট দিয়েছে মাত্র 3 পয়েন্ট কত যেন প্রবৃদ্ধি হবে, তো যেখানে বাংলাদেশ প্রায় 6%, সেখানে যদি অর্ধেক নেমে আসে তাহলে আপনার দেশের অর্থনৈতিক অবস্থাটা কি দাঁড়াবে? তা সামগ্রিক অবস্থার মধ্যে কিন্তু আমরা একটা রিস্কের মধ্যে আছি।
তো এই অবস্থাকে অ্যাড্রেস করে ইন্টারিয়াম গভর্নমেন্টের উচিত ছিল একটা সুনির্দিষ্টভাবে একটা রূপরেখা দেওয়া যে আমরা এই কাজগুলি করব, তাইলে আমার মানে নাগরিকরা বা জনগণরা কিন্তু আশ্বস্ত হতো। কিন্তু সেই ক্ষেত্রে একটা অনিশ্চয়তা রয়ে গেছে এক। আর ওই যে আমি বললাম প্রেশার করতেই পারলে যদি আমার কাজ হয় তাহলে সবাই করবে, এই ক্ষেত্রে সরকার স্টিক উচিত। আর আরেকটি যে জিনিসটি সরকারের সবচেয়ে বড় ব্যাপার, যেমন এই কথাটা আমি জানি না মিরাজ এটা কোনভাবে অ্যাকসেপ্ট করে আমি জানি না, যে মানুষের মধ্যে একটা ধারণা জন্ম নিয়েছে যে এই যে এনসিপি যদি কোনো দাবি দেওয়া করে সেটি মানে বাস্তবায়িত হয়। জি, এটি একটি ধারণা মানুষের মধ্যে, এই একটা বদ্ধমূল ধারণা মানুষের মধ্যে দেওয়ার কারণে মানুষ মনে করতেছে যে তাদেরটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমারটা হবে না কেন। এই যে একটা পারসেপশন জনগণের মাঝে, এইটাও কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখন একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জি বিরাজ, মোশাররফ ভাই বললেন যে এনসিপি চাইলে হয়, অন্যরা চাইলে হয় না, এই প্রশ্নটি অনেক দিন ধরেই হচ্ছে। হ্যাঁ, এটা আসলে আমাদের মধ্যে আমি যেটি মনে করি এটা আসলে বুঝার প্রয়োজন। মানে এনসিপি দাবি জানিয়েছিল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ করতে হবে, সেখানে বিএনপি আপত্তি দিয়েছে, তারা বলছে যে এখানে সাংবিধানিক একটা সমস্যা জটিলতা তৈরি হবে। সরকার কিন্তু বিএনপির কথা শুনেছে, এনসিপির কথা শুনেনি। এনসিপি 31শে ডিসেম্বর তারা প্রোক্লামেশন জুলাইয়ের ঘোষণাপত্র দাবি করেছে, বিএনপি বলেছে না এভাবে ঘোষণাপত্র দেওয়া যাবে না। সরকার তাদের কথা শুনেছে, এনসিপির কথা শুনে নাই। এনসিপি নতুন সংবিধান চেয়েছে, সরকার কিন্তু দেয়নি। অর্থাৎ এনসিপি যেই দাবি দিয়েছে সেখানে কিন্তু এই সরকার তাদের কথা শোনেনি। যদি সরকার এনসিপিরই হতো বা এনসিপির কথাই শুনতো তাহলে এনসিপির যে দাবি ছিল সেটি বাস্তবায়ন করতো। এটা হচ্ছে প্রথম দিক। এখন দ্বিতীয়ত আসলে শিক্ষাঙ্গনের যে ব্যাপারটি বারবার আসে, আমি যেটা বলছি, আপনি 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনি 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, 24-এর আন্দোলন, এই আন্দোলনগুলো কিন্তু ক্রিয়েট করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো এই জায়গা থেকে আপনি বিশ্ববিদ্যালয়টাকে যদি আবার নতুন করে একটু অস্থিতিশীল করে তুলতে পারেন, আপনার গোটা দেশই কিন্তু একটা অস্থিতিশীলতায় রূপান্তরিত হবে। এখানে পতিত ফেসিস্ট যারা আছে তারা চেষ্টা করছে যে আগেই ভালো ছিলাম এটি প্রমাণ করতে, আবার কেউ হয়তো বা চেষ্টা করছে এই সরকারকে ব্যর্থ করে যত দ্রুত নির্বাচন দিয়ে সরকার চলে যাক সেটি করতে। তো এটি যেমন একটা রাজনীতি আছে, এখানে আরেকটা রাজনীতি আছে। আপনি যদি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে দেখেন, আপনি রিসেন্টলি যদি আফ্রিকা কিংবা ল্যাটিন আমেরিকা দেখেন, সেখান থেকে দেখবেন যে এক ধরনের সিভিল মিলিটারি গভর্নমেন্টের উত্থান ঘটছে। যে রাজনৈতিক দলগুলোকে যে বলা হচ্ছে, যে দেখবেন এক ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে যে বিএনপি হচ্ছে মুদ্রার এপিটোপি, বিএনপিকে আনা যাবে না। আপনি বিএনপিকে না এনে আপনি তাহলে সরকারে কাকে আনবেন? বিএনপির মতো এই ধরনের বড় দল তো আপনি ইতিমধ্যে তৈরি হয়ে উঠেনি এখনো। এনসিপি আমরা যাত্রা শুরু করেছি, আমাদের সাংগঠনিক বিস্তার, আমাদের সময় লাগবে। এনসিপিকে বলা হচ্ছে যে আপনি দেখবেন যে এনসিপিকে মানে দুর্নীতির নানা প্রোপাগান্ডা দিয়ে, আপনি যদি এনসিপির 217 জনের লিস্ট দেখেন, সেখানে যদি কেউ দুর্নীতিতে লিপ্ত হয়ে থাকে, সেটা আসলে সংখ্যায় একজন ছিল, এই যে আপনি গাজী সালাউদ্দিন, তাই কিন্তু এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। এনসিপিকে দেখবেন যে দুর্নীতি এমনভাবে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে এনসিপিকেও রাজনীতির মাঠে নিয়ে আসা যাবে না। আপনি যদি জামাতে ইসলামের কথা দেখেন, তাদেরকে ওখানে এক ধরনের একটা ইসলাম ফুবিক একটা ন্যারেটিভ তৈরি করে যে জামাতকেও আনা যাবে না। অর্থাৎ আপনাকে এমনভাবে যদি চেষ্টা করা হয় যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ চালাতে ব্যর্থ, তখন কিন্তু ওই রাষ্ট্রের মধ্যে রাজনৈতিকভাবে সেখানে সেনাবাহিনী কিংবা সামরিক কিংবা বিভিন্ন রাষ্ট্রের যে ডিপ স্টেট বলি, এজেন্সি বলি, তাদের কিন্তু রাজনৈতিক তৎপরতা বাড়ে, যেটা আমরা পাকিস্তানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের ভিতরকার সংস্কার আনতে যেমন ব্যর্থ হচ্ছে, পাশাপাশি এই সরকারও তার যে কাজগুলো করা উচিত ছিল সেই কাজগুলোতে করতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের সামগ্রিক সিনারিওর দিক থেকে বিবেচনা করে আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে সরকারেরও প্রায়োরিটিস দেখতে হবে, রাজনৈতিক দলগুলোও তাদের নিজেদের মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে। পাশাপাশি এই যে রাষ্ট্রের সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের সবাইকে আসলে ঐক্যবদ্ধভাবে, ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন একসাথে ছিল তাদেরকে সবাইকে আসলে গেমিং, যে ভাই আমাকে বলতে পারবে যে এনসিপি এই করেছে, আমি সারাদিন বলতে পারবো যে বিএনপি এই করেছে, শেষ হবে না। কিন্তু কিভাবে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করা যায়, আমার মনে হয় সেই ধরনের পলিসিগত দিক থেকে রাষ্ট্রের সিস্টেমেটিক চেঞ্জ কিভাবে নিয়ে আসা যায় সেই ব্যাপারগুলোতে ফোকাস দেওয়া আমাদের কাছে মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা যাতে কোনো ধরনের সিভিল মিলিটারি গভর্নমেন্টের দিকে না গিয়ে কিভাবে রাজনীতিটা করবে রাজনৈতিক দলগুলোই জনগণকে নিয়ে, সেখানে যাতে অন্য কোনো এজেন্সি কিংবা রাষ্ট্রের অন্য কোনো বাহিনী যাতে সেখানে না আসার সুযোগটা না থাকে, এই ধরনের বন্দোবস্তের দিকেই কিন্তু আমাদেরকে যেতে হবে। তো এই ক্ষেত্রে আসলে শিক্ষাঙ্গনও আসলে এর সাথে জড়িত। জি, আবার শিক্ষাঙ্গনেই ফিরে আসতে চাই, কুয়েটের দিকে একটু দৃষ্টি দিতে চাই। কুয়েটে আজ 86 দিন, আজকে 86 দিন কুয়েটের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়েছে। আজকেও সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং শিক্ষকরা এখনো ক্লাসে ফেরেননি। এই অচল অবস্থাটা আসলে কবে কাটবে? না, আমি খুলনা সম্বন্ধে যতটুকু আমি খোঁজখবর নিয়ে জেনেছি, এটা অ্যাবসলিউটলি যে অচল অবস্থা তৈরি হয়েছে এটা শিক্ষক রাজনীতির কারণে। আমরা কে ভিসি থাকবে, কে ভিসি হবে,
আবার কোন গ্রুপ বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করবে, কোন গ্রুপ, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আজকে এই অচল অবস্থাটা তৈরি হয়েছে। এবং আমি এর আগেও একটা টকশোতে ছিলাম, খুলনার যারা ওখানে লোকাল আপনাদের সাংবাদিক যারা আছে তারা স্পষ্ট ভাষায় বলেছে যে ছাত্রদের এই শিক্ষকদের এই দলাদলির বলি হচ্ছে সাধারণ স্টুডেন্ট। আপনি যে কথা বলে আর দীর্ঘদিন ক্লাসে ফিরে যেতে পারছে না। তো এই সকল ক্ষেত্রে এই সংকটগুলি আছে, যেটা মিরাজও বলেছে যে দেখবেন যে নানাভাবে শিক্ষক বা নেতৃত্ব নির্বাচন হওয়ার কারণে কিন্তু অনেকে তাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলে, সাধারণ ছাত্রদেরকে তারা অনেক সময় ব্যবহারও করে, এই ধরনের সংকটও তৈরি হয়। তো খুলনার সমস্যাটা কিন্তু টোটালি টিচার পলিটিক্সের একটা অংশ বলে আমি মনে করি, যার বলি হচ্ছে আজকে সাধারণ ছাত্ররা। তো যেমন বরিশালে আপনি দেখবেন যে টোটাল প্রশাসন চেঞ্জ করে দেওয়া হয়েছে। তা আমার কথা হলে এই ধরনের দু একটা যদি এক্সাম্পল আমরা তৈরি করতে পারি, যে কেউ যদি নিজের স্বার্থ প্রশাসনকে ছাত্রদেরকে ব্যবহার করে, তারা যদি নেতৃত্ব থেকে সরে যায়, তাহলে আমার মানে অন্যরাও জন্য একটা ওয়ার্নিং হবে যে আমি যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হই তাহলে আমার এখানে থাকার কোনো সুযোগ নেই। এখন আমি একটু মিরাজ চমৎকার কিছু কথা বলেছে যে আমাদের এই অনৈক্যের কারণে যদি কেউ সুযোগ নেয়, যে কেউ যদি এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আসার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তাইলে সবার জন্যই তো একটা বুমেরাং হয়ে দাঁড়াবে। তাইলে আমাদের কি করা উচিত এই গণতন্ত্র উত্তরণের জন্য, যাতে সহজে আমরা সমস্যাটা সমাধান করে এগিয়ে যেতে পারি, সেই পন্থাই তো আমাদের অবলম্বন করা। এখানে বলেছে যে মিরাজ বলেছে যে বিএনপি অনেক বিষয় সমর্থন করেনি। আপনাকে একটা জিনিস দেখতে হবে যে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্টের আওতায়, বর্তমানে সংবিধানের আলোকে চলছে। এখন যদি এনসিপি বলে যে সংবিধানের বাইরে গিয়ে আমাকে এই কাজটা করতে হবে, তাহলে আপনি সংবিধান তো সাসপেন্ড করতে হবে, অথবা এই সংবিধানের বাইরে গিয়ে আপনি আলাদা একটা সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আমরা তো সেটা করি নাই। 5 তারিখে আমাদের কিন্তু এই সুযোগ ছিল, এই কনস্টিটিউশনকে আপনি সাসপেন্ড করতে পারতেন, এই কনস্টিটিউশনকে বাতিল করতে পারতেন, একটা বিপ্লবী গভর্নমেন্ট বলেন অথবা জাতীয় গভর্নমেন্ট আপনি করতে পারতেন, সেটা করেন নাই। এখন আপনি যেটা করেন নাই সেটা রাইট অর রং, এটা ভবিষ্যৎ নির্ধারিত হবে। কিন্তু আপনি তো একটা এখন সাংবিধানিক সরকারের মধ্যে আছেন, আপনি যদি এখন প্রেসিডেন্টকে রিজাইন করান, তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট? আমাদের কনস্টিটিউশনে মেকআপ করার কোনো জায়গা নেই, তাহলে কি হবে? এটা নাই আমাদের কনস্টিটিউশনে। সুতরাং আপনাকে হয়তো এটাকে আগামীতে যদি কোনো সুযোগ আছে কনস্টিটিউশনে এই যে শূন্যতা আছে এটাকে পূরণ করতে হবে। তারপর বলা হচ্ছে নূতন সংবিধান রচনা করবেন। একটা সংবিধান রেখে আরেকটা নূতন সংবিধান আপনি কি রচনা করবেন? স্টিল তো আপনার কনস্টিটিউশন সংবিধানে আছেন। আপনি যে কোনো ওয়ার্ল্ডে দেখবেন যে কনস্টিটিউশন 2 ধরনের সাধারণত হয়। একটা হলো যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা নতুন তৈরি হয়, তাহলে ওখানে তাদের জন্য নূতন সংবিধান হয়। আরেকটা যদি কোনো রাষ্ট্র ব্যর্থ হয়, ফেইল স্টেটে পরিণত হয়, তখন সেই রাষ্ট্রটাকে কিভাবে আপনি জনকল্যাণমুখী রাষ্ট্র করবে, তার এই দুটার একটার মধ্যেও তো আমরা বাংলাদেশ নাই। তাহলে আপনি নতুন সংবিধান কিভাবে রচনা করবেন? হ্যাঁ, স্কোপ আছে, আমি মিরাজদেরকে আহ্বান জানাই, তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, অথবা বিএনপি বলেন বা যেই দলই রাষ্ট্রীয় ক্ষমতা মানে এখন একটি বাসে রাজনীতিতে, আগামী দিনে একটি অবাধ সুস্থ নির্বাচন হবে, এই গ্যারান্টি আমরা সবাই চাই এবং আমরা নিজেরাও কমিটমেন্ট। আপনি আপনার ম্যানিফেস্টো তো দেন, যদি তুমি আমাকে নির্বাচিত করো, জনগণকে আপনি আহ্বান জানান যে আপনি আমাকে রাইট দেন রাষ্ট্র ক্ষমতার, আমি এই পরিবর্তন করে আমি নতুন চেঞ্জ করবো। এটি ডেমোক্রেটিক ওয়ে। এর বাইরে তো আপনার কোনো ওয়ে নাই যে গণতন্ত্রের বাইরে গিয়ে আপনি অন্যভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। এই সংকটটা কিন্তু মিরাজদের মধ্যে আছে বলে আমরা মনে করি। ওনারা বলছে আপনারা কনস্টিটিউশনকে জনগণের কল্যাণে করবেন, তো আপনারা কেন বলেন রাষ্ট্রের নাম পরিবর্তন করে ফেলতে হবে? এটা তো খুব এসেনশিয়াল বলে আমাদের কাছে মনে হয় না। আপনি রাষ্ট্রের মূলনীতি চেঞ্জ করে দিতে বলছেন। আপনি এখন বাংলাদেশের বলছেন আপনার ভোটার করতে হলে 17 বছর লাগবে। তো আপনাকে কি এই 17 বছর আপনি যদি ভোটার করতে যান, এর নেগেটিভ ইম্প্যাক্টটা কি আপনি দেখেন? 17 বছর বয়সে আমাকে শিশুকে বলা হয়, 17 বছর বয়স যার বয়স তাকে শিশু হিসাবে আমরা ট্রিট করি কনস্টিটিউশনে। তাহলে শিশুদের বিচারের ক্ষেত্রে নানা আইন আছে আলাদা। শিশুকে যেমন একটা 18 বছর বয়সকে আপনি জেলে পাঠাতে, শিশুকে আপনি শিশু সনদে পাঠাতে হবে। এই সংকটগুলি আগামী দিনে এই যে নির্বাচন ব্যবস্থা গিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে যেটি সংকট তৈরি হবে, সেটা কি মিরাজরা একটু চিন্তা করে? তারা তো এক একটা প্রস্তাব এক এক ক্ষেত্রে দিচ্ছে, কিন্তু এর ইম্প্যাক্টটা কি হবে আগামী দিনে সেটা তো আমাদের বুঝতে হবে। দ্বিতীয়ত সবচেয়ে বড় সংকটটা অন্য জায়গায়, সেইটা আমি কেউ বোঝার, ডক্টর ইউনূস সাহেবের ইন্টিরিয়াম গভর্নমেন্টও বুঝতে চায় না, আর এনসিপিও বুঝতে চায় না। আমরা যেই পরিবর্তন করি না কেন, আপনি জানেন আমরা এখন যেই পরিবর্তন করি, যাই যে আকাঙ্ক্ষাটা আমাদের আছে, এইটাকে আগামী জাতীয় সংসদে যারা নির্বাচিত হবে তাদেরকে আইনে পরিণত করতে হবে। তো সুতরাং পরিণত করতে হবে কারা যাবে, ক্ষমতা যাবে কারা? রাজনৈতিক দলগুলি। তো সেই দলগুলিকে যদি আপনি আস্থায় না আনতে পারেন, রাজনৈতিক দলগুলিকে যদি আপনি কনফিডেন্স না আসতে পারেন, তাহলে কি এই বিলগুলি পাস হবে?
আইনে পরিণত হবে? হবে না, বরং রাষ্ট্র আরো সংকটে পড়ে যাবে। আপনাকে একটা উদাহরণ আমি দিই, আমি জানি না মিরাজরা আমাদের চেয়ে বয়সে জুনিয়র, আপনার যখন 111 গভর্নমেন্ট বাংলাদেশে এসেছিল তখন ফখরুদ্দিন মনিরুদ্দিন 142টা অর্ডিন্যান্স জারি করছিল অধ্যাদেশ। শেখ হাসিনা মাত্র 36টাকে আইনে পরিণত করেছে, বাকিগুলি কিন্তু করে নাই। তো সুতরাং করে নাই কেন? ওই গভর্নমেন্টের সাথে ওই গভর্নমেন্টের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না। এখন ওনারা যেটা বলতেছে জুলাই ঘোষণা কি, জুলাই ঘোষণা তো আগামী দিনে এই কাজগুলি আমরা করব, তার একটা কমিটমেন্ট। আর এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটাকে যেন ভবিষ্যতে এর আইনগতভাবে যেন এটা কোনোভাবে ব্যবহার না করতে পারে, এইটার তো একটা গ্যারান্টি। তো এই গ্যারান্টিটা আমরা পেতে হলে তো আমাদের রাজনৈতিক গুলিগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে, সংগতি থাকতে হবে, এবং আমাদের একই সাথে আমরা কাজ করে আগামী দিনে এগিয়ে যেতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তো প্রতিবন্ধকতা মূল তৈরি করছে এনসিপি। তারা নানা তত্ত্বপত্র উত্থাপন করে টোটাল রাজনীতির। আপনি দেখেন, আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাহলে কোন রাজনৈতিক দলগুলো, অধিকাংশ দলগুলি কি চায়, আপনার তো সেই দিকে যেতে হবে। আমি সেই দিকে না যেতে বলি আমার ভোটার 17 করতে হবে, তাহলে হবে? এই জিনিসগুলি আমি মনে করি এনসিবির খুব সুচিন্তিতভাবে বিবেচনা করা উচিত। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মিরাজকে দিয়ে শেষ করতে চাই একটি প্রশ্ন, যে মোশাররফ ভাই বলছিলেন যে শিক্ষকদের রাজনীতিতে জড়িত একটা বিষয় কাজ করে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটি দেখেছি যে গত 14 বছরের প্রতিষ্ঠার পর থেকে 14 বছরে যে মঙ্গলবার রাতে সর্বশেষ নিয়ে 6 জন উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন যারা আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে স্থানীয় যারা রাজনীতি সেটি একটি প্রভাব রাখে এবং শিক্ষক কর্মচারী তাদের নিজেদের স্বার্থের একটি দ্বন্দ্ব কাজ করে। আপনি কি মনে করেন যে ছাত্রদেরকে আসলে কি ব্যবহার করা হয় বিভিন্ন সময়ে রাজনীতি দলগুলো বা শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীরা? আমি তো এটি বললাম যে বিশ্ববিদ্যালয়কে একটি রাজনৈতিক ইনস্টিটিউশনে পরিণত করা হয়েছে, যেখানে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, কর্মচারী রাজনীতি। তো যেই জায়গা থেকে দেখেন এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি পদত্যাগের দাবিতে যে আন্দোলনটি হচ্ছে, সেখানে দেখবেন যে মহানগর থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে মানুষ এসে এখানে আন্দোলন করছে বিসির দাবিতে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিকে সরাতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করবে। এখন আজকের টপিকে যে শিক্ষাঙ্গনে বারবার যে অসন্তোষ, এখানে মোশাররফ ভাই আসলে সাংবিধানিক অনেক বিষয় নিয়ে এসেছেন, সেটা আমরা আলাদা আরেকটা ইস্যুতে আমরা ডিবেট করতে পারবো অন্য টকশোতে। আজকের যে ইস্যুটা ছিল যে শিক্ষাঙ্গনে যে বারবার অসন্তোষটা হচ্ছে, যে শিক্ষক রাজনীতি হচ্ছে, আজকে এই বিশ্ববিদ্যালয় আন্দোলন, কালকে ওই বিশ্ববিদ্যালয় আন্দোলন, এগুলো আসলে বন্ধ করার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা প্রথমটা হচ্ছে আজকে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তাকে যেটা ঘোষণা দিতে হবে যে আগামী 2 মাসের মধ্যে আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ আছে সেই নির্বাচনটি আমি করে ফেলবো, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে আবাসন যে সংকট আছে, এই সংকটটা যত দ্রুত আপনি সমাধান করে ফেলতে পারবেন। আবাসন সংকট যখন আপনার থাকবে না, তখন আপনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে না। এখন কিন্তু ব্যবহার করা হয়তো আমার সাথে রাজনীতি করো, আমি তোমাকে সিট দিব। তো যে কারণে আপনি আবাসন সংকটটা সমাধান করে ফেলতে পারলে। তৃতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপারে, সেখানে আসলে পেশি শক্তির ব্যবহার বা লেজুর বৃত্তি যে রাজনীতি, শিক্ষক রাজনীতি, এগুলো হচ্ছে আপনি যদি টোটালি বন্ধ করতে পারেন, তাহলে হচ্ছে যে শিক্ষাঙ্গনে যে বারবার যে অসন্তুষ্টি আছে সেটি আসলে থাকবে না বলে আমি বিশ্বাস করি। প্রথমত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে আবাসন সংকটটা নিরসন, তৃতীয়ত হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রাজনীতিটা হয়, এই রাজনীতিটা দূর করা। জি, মোশাররফ ভাই কিছু বলতে চান আপনি যে বিষয়ে? সব শেষে একেবারে 1 মিনিটে মিরাজ যে কথা বলেছে তার সাথে তো আমি একমত। তো এর জন্য একটি সবচেয়ে বেশি দরকার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। আপনি যেমন আমার স্পষ্ট মনে আছে, মিরাজরা হয়তো এই সুযোগটা পায় নাই, আমরা যেটা পেয়েছিলাম এরশাদ বিরোধী মুভমেন্টের সময়। আপনি গণতান্ত্রিক একটা, যদি রাষ্ট্র স্বৈরাচার ছিল, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু গণতান্ত্রিক ছিল। কারণ আজকে যদি ধরেন জাতীয়তাবাদী ছাত্র দল একটা কাজ করেছে, সাথে সাথে কিন্তু ছাত্র লীগ একটা প্রতিবাদ মিছিল বের করেছে, অথবা ছাত্র ইউনিয়ন প্রতিবাদ মিছিল বের করেছে, অথবা জাসদ ছাত্র, অর্থাৎ কেউ সবার একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা গেছে। আপনি যতক্ষণ এই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবেন ছাত্র সংগঠনগুলি শিক্ষকদেরকে, সেক্ষেত্রে নির্বাচনের গুরুত্ব দিচ্ছেন আপনি? যে ছাত্র নির্বাচন একটা গণতান্ত্রিক পরিবেশ, যেমন আপনার মেধার ভিত্তিতে সিট বন্টন, মেধার ভিত্তিতে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলিতে এখন তো ভর্তি পরীক্ষাটা আপনার অনেক মেধার মধ্যে হচ্ছে। আপনি এখন আমার নিশ্চিত করতে হবে আমার একটা মেধার ভিত্তিতে সিটগুলি নির্ধারণ করা। আমার ওই যে কথাটাই মিরাজ বলেছে যে মেধার ভিত্তিতে আমার শিক্ষক নিয়োগ করা, এই ধরনের কিছু নীতিমালার মধ্যে যদি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আপনি নিয়ে আসেন, তাহলে আপনি যেই অসঙ্গতির কথা বলছেন অথবা যে সংকট কথাগুলি বলছেন, আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি এগুলো থেকে উত্তর। যেমন একটা যে ছেলে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সে অটোমেটিক টিচার হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যদি ফার্স্ট না হয়, যদি 8 নাম্বার হয়, তখন তো প্রশ্ন দেখা দেবে। জি, তা আমি যদি এইটা নির্ধারণ করে দিতে পারি যে আমার যে মেধাবী যে ছেলেটা একটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সে টিচার হবে, তাহলে 8 নাম্বারের মধ্যে তার কোনো আকাঙ্ক্ষা থাকবে না যে আমি ওভারল্যাপিং করে আমি টিচার হব।
অথবা যে ছেলেটা মেধা সিটটা পাবে সে আর কোনো নেতার কাছে অথবা পূর্ববর্তীর কাছে প্রশাসনের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই যে আমাকে সিট পেতে হলে আমার এই ধরনের একটা অনৈতিক কাজের সাথে জড়িত হবে। সুতরাং আপনাকে একটা জবাবদিহিতার মধ্যে আপনি নিয়ে আসেন, আমি নিশ্চয়তা দিই এই উচ্চশিক্ষা শান্ত হতে অথবা একটা সুশৃঙ্খল হতে খুব একটা বেশি সময় লাগবে। আপনারা দুজনেই খুব চমৎকার বেশ কিছু কথা বলেছেন এবং পরামর্শ দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।